রূপকথার বাবা শ্যামল জোদ্দারের মাংসের দোকান। মীরহাটির বাজারের মাঝামাঝি বর্তমানে তার বিশাল ব্যবসা। তবে বছর 14 আগে শ্যামলের যখন বিয়ে হয় তখন অবশ্য এমনটা ছিল না। তখন স্টেশনের পাশের বাজারে টিম টিম করে তার ব্যবসা। স্ত্রী নীলিমা আসতে সংসারের হাল বদলে যায় ভোজবাজির মতন। শ্যামলের বাবা যতদিন বেঁচে ছিলেন লক্ষ্মী বলেই ডাকতেন ছেলের বউ নীলিমাকে। তার যেমন রূপ তেমনই গুণ। নীলিমার একনিষ্ঠতায় শ্যামলের ব্যবসার দ্রুত উন্নতি হতে থাকে এবং বিয়ের বছর 4 পরে স্বামী স্ত্রীর সংসার আলো করে আসে ছোট্ট রূপকথা। মার রূপ যেন মেয়ের মধ্যে খোদাই করা। শ্যামলের সংসারে আনন্দের বাঁধ ভাঙে। কিন্তু কয়েক বছরের মধ্যেই এমন একটা ঘটনা ঘটে যায় যে সংসারের মোড় ঘুরে যায় রাতারাতি। সে সময় পসার জমে ওঠায় শ্যামলের কিছু বদগুণ দেখা দেয়। তার মধ্যে প্রধান হল মদ্যপান। আর এ নিয়ে নীলিমার সঙ্গে শ্যামলের বচসাও চড়তে থাকে তুঙ্গে। শ্যামল নীলিমার সম্পর্ক দিনকে দিন বিষাক্ত হয়ে উঠতে থাকে। দিনের পর দিন নীলিমা সহ্য করে চলে শ্যামলের অকথ্য অত্যাচার। ছোট্ট রূপকথা লুকিয়ে লুকিয়ে সব দেখে। এক রাতে শ্যামল নেশা করে ফেরার পর তুলকালাম লেগে যায় বাড়িতে। বাবা জোর করে ধরে মাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। মার আর্তনাদ ভেসে আসে ঘরের ভেতর থেকে। ছোট্ট রূপকথা হাপুস নয়নে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে দরজার বাইরে। পরদিন সকালে যখন ঘুম ভাঙে, বাড়ি খালি, মা নেই। রূপকথা ছুটে বেরিয়ে এদিক ওদিক খুঁজে বাড়ির পিছন দিকে যেতেই দেখতে পায় খিড়কির দরজার বাইরে একটা বড় সড় ভিড়। কি একটা ভয়ে পাথর হয়ে যায় ছোট্ট পা দুটো। খিড়কির দরজার বাইরেই একটা পায়ে চলা পথ, তারপরে ঝোপ ঝাড় জঙ্গল, আর তারপরেই পীর বাবার পুকুর। নীলিমার দেহ যখন পুকুর থেকে তোলা হয় ততক্ষণে রূপকথার জ্ঞান নেই। মায়ের সঙ্গে আর দেখাও হয় না ছোট্ট মেয়েটার। এর 8 মাসের মাথায় আবার বিয়ে করে শ্যামল। পাত্রী সুলেখা। নতুন মা যখন বাড়ি আসে রূপকথার বয়স 6.5। টুকটুকে ফুলের পাপড়ির মতন মিষ্টি মেয়ে সে। নীলিমার রূপের সবটুকু যেন সে পেয়েছে, এমনকি এক মাথা রাজকন্যের মতো চুলও। ওদিকে সুলেখা দুচক্ষে সহ্য করতে পারে না রূপকথাকে। যত দিন যায় অত্যাচার বাড়ে। তারপর শত চেষ্টা সত্ত্বেও নিজে মা না হতে পারায় রূপকথা তার চক্ষুশূল হয়ে ওঠে। শ্যামলেরও যেন কোনো হুঁশ নেই। সুলেখা যা বলে তাতেই ওঠে বসে সে। সৎ মার অত্যাচারে ও বাবার অবহেলায় ছোট্ট রূপকথার ছোটবেলাটা কোথায় যেন হারিয়ে যায়। ওই ছোট্ট বয়স থেকে বাড়ির যাবতীয় কাজের দায়ভার এসে পড়ে ওই ছোট্ট হাত দুটোর উপর। তার উপর সুলেখার অকথ্য অত্যাচার আর দিনের পর দিন খেতে না দেওয়া। সব মেনে নিয়েছিল রূপকথা। ছোটবেলা থেকে ঠিকে ঝির মতো সব কাজ করা, স্কুলে পড়তে না পারা,
এমনকি তার চুল বড় এবং সুলেখার মোটে একগাছা চুল সেই রাগে ইচ্ছাকৃত তেল সাবানটুকুও ব্যবহার করতে না দেওয়া, আরো কত কি। কিন্তু নিদেন পক্ষে দুটো ইচ্ছে মতন খাওয়াও কি পেতে পারে না সে? দিনের পর দিন এভাবেই কেটেছে। আধ খাওয়া, কখনো না খাওয়া পেটে অমানসিক পরিশ্রমে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে রূপকথা। মার কথা খুব মনে পড়ে রূপকথার। না খেতে পেয়ে পেয়ে চূড়ান্ত অশান্তির জেরে যখন সহ্য শক্তি পেরিয়ে যায়, সে চুপচাপ এসে বসে এই পীর বাবার পুকুর পাড়টায়, তালগাছটা তলায়, আঁচলা করে এক পেট জল খেয়ে নেয়। জলটা যেন কত পুরনো, কত অজানা অতীত মিশে আছে এই পুকুরের জলে। জল খাওয়া হয়ে গেলে চুপচাপ গভীর জলের দিকে তাকিয়ে বসে থাকে রূপকথা। ঠিক আজ যেমন এসে বসেছে, তবে আজকের সঙ্গে অন্যান্য বারের একটা বিরাট অমিল। আজ কোনো অশান্তির জেরে চলে আসেনি রূপকথা। পুকুরের পাড়ের এই জায়গাটা কাল থেকে যেন ওকে টানছে। গতকাল থেকে কিছু খেতে পায়নি সে। পেটের খিদে মনের ভেতরেই মরে গেছে যেন। হাতের ঘাগুলো বিষিয়ে উঠেছে, তবু জ্বালা যন্ত্রণাগুলো যেন ধীরে ধীরে মিয়ে আসছে। সে কি এক নেশায় বুঁদ হয়ে এসে বসে আছে আজ এই পুকুর পাড়ে। কেন জানি না মনে হচ্ছে আজ ওর সব কষ্ট সারা জীবনের জন্য মিটে যেতে চলেছে। সন্ধে নামার পর পুকুরের জল এখন কাচের মতন স্বচ্ছ। চারিদিকে কোনো হাওয়া নেই। পুরো পুকুরটা যেন বিশাল একটা আয়নার মতন স্থির, যেখানে পুরো মহাকাশটা এসে বাঁধা পড়েছে শুধুমাত্র রূপকথার জন্য। রূপকথা মোহিত হয়ে চেয়ে থাকে সেই মহাকাশের গভীরতার দিকে। রূপকথার চোখ ভারী হয়ে আসে। খুব শিগগিরই যেন ঘুম নেমে আসবে। জোনাকিরা মিশে যায় অন্ধকারে। রাত বাড়তে থাকে অজান্তে। পুকুরের ওপারে সেই অজানা প্রাণী ভয়ঙ্কর গর্জন করে ওঠে।